ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী, স্বামী চেতনানন্দ। জয়রামবাটি শক্তিপীঠ ও শিবপুরী। শ্রীমা সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জেলা জয়রামবাটি গ্রামে। গ্রামটি শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর থেকে 4 মাইল এবং কলকাতা থেকে 60 মাইল দূরে। জয়রামবাটি গ্রাম একটি শক্তিপীঠ, কারণ এখানে শক্তিরূপিণী মা জগদম্বার জন্মস্থান। মা একে শিবপুরী আখ্যা দিয়েছেন এবং বলেছেন এখানে 3 রাত্রি থাকলে মানুষ পবিত্র হয়। জয়রামবাটির সেকাল ও একাল মায়ের সময় এ স্থান খুবই দুর্গম ছিল। মা সাধারণত জয়রামবাটি কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর কলকাতা গিয়েছেন তেলোভেলোর হাঁটা পথ দিয়ে। বর্ধমান উচালন রুটে ট্রেন ও গরুর গাড়িতে অথবা বিষ্ণুপুর জয়পুরের রুটে ট্রেন ও গরুর গাড়ি করে। দীর্ঘ এবড়োখেবড়ো মাটির রাস্তায় গরুর গাড়ির ঝাঁকুনিতে মা কত কষ্ট পেয়েছেন তা আমাদের এখন কল্পনার অতীত। আমরা এখন শীততাপ নিয়ন্ত্রিত মোটরে চেপে 2 ঘন্টায় কলকাতা থেকে কামারপুকুর জয়রামবাটি যেতে চাই। পথশ্রমে পরিশ্রান্তা যোগেন মা জয়রামবাটিতে শরৎ মহারাজকে বললেন, বাপু, এখানে আসা লোকের পক্ষে গয়াকাশী যাওয়া অপেক্ষা কঠিন ব্যাপার। মহারাজও তৎক্ষণাৎ গম্ভীরভাবে উত্তর দিলেন, এ কি গয়াকাশীর চেয়ে ছোট তীর্থ? প্রব্রাজিকা ভারতী প্রাণা স্মৃতি। আমি যখন শ্রী শ্রীমার সঙ্গে জয়রামবাটি যেতাম, গরুর গাড়ি একবার বামে একবার ডাইনে টলমল করত, আবার কখনো পিছিয়ে যেত। আমি শ্রী শ্রী মাকে বলেছিলাম, লোকে বৃন্দাবন যাচ্ছে কত আরাম করে, আর আপনার জন্মস্থানে আসতে কি কষ্ট। শ্রী শ্রী মা বললেন, এই রকমই হয়, তাতে আর কি হলো। গরুর গাড়িতে একসঙ্গে 2 জন মাত্র যেতে পারতুম। আমি গাড়ি থেকে নামতুম আর এভাবে প্রায় 4 ভাগের 3 ভাগ পথই হেঁটে যেতে হয়। আর আজকাল যাতায়াত কত সহজ হয়ে গেছে। স্বামী পরমেশ্বরানন্দ আমাদের মায়ের সময়কার জয়রামবাটির পরিবেশন করেছেন। তার বর্ণনা আমাদের ধ্যানের বিষয়। আমরা কল্পনার চোখে দেখি মা কি অকৃত্রিম গ্রাম্য প্রকৃতির পরিবেশে বড় হয়েছেন। তখনকার দিনে জয়রামবাটি গ্রাম তেঁতুলমুড়ি নামেও পরিচিত ছিল। গ্রামে মাত্র 2-3 জন শিক্ষিত লোক ছিলেন, তারা বিদেশে থাকিতেন। গ্রামখানির খুবই দুরবস্থা ছিল, পথঘাট খুবই খারাপ। গ্রামের মাঝখান দিয়া যাতায়াতের পথ, সেই পথের মধ্যেই একটি নালা। বর্ষাকালে ওই নালা জলে পরিপূর্ণ হইয়া যাইত, তাহাতে গ্রামের দক্ষিণ প্রান্তের ঘরবাড়ি ভাসিয়া যাইত। সেই বর্ষার জলে গ্রামের রাস্তা ও পুণ্যপুকুর সব একাকার হইয়া যাইত। কোথাও কোথাও রাস্তায় এত কাদা হইত যে অনেক সময় গরু কাদায় পড়িয়া যাইত, বাঁশ দিয়া উহাদের তুলিয়া আনা হইত। গ্রামের মধ্যে বাড়ুজ্যে পরিবারই অনেকটা ভদ্রতা ও কৌলিন্য বজায় রাখিয়া চলিতেন। পাঠশালায় সামান্য অধ্যয়ন ব্যতীত ছেলেদের লেখাপড়া শিখিবার আর কোনো সুযোগ ছিল না। 2-4 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি চাকরি করিত, আর প্রায় সকলেই চাষবাস করিয়া জীবনযাত্রা নির্বাহ করিত। গ্রামের লোকদের মধ্যে দলাদলি ও পরস্পরের মধ্যে বিদ্বেষ ভাব ছিল। তখনকার দিনের গ্রাম্য সামাজিক পরিবেশের এই সামান্য পরিচয়টুকু না দিলে মায়ের অসাধারণত্ব সম্বন্ধে ধারণা করা অসম্ভব। এইরূপ পরিবেশের মধ্যে মা এমন প্রচ্ছন্নভাবে অবস্থান করিতেন যে কেহ যেন বুঝিতে না পারে তিনি কে। শ্রী শ্রী মা গ্রামের লোকেদের কাহারো দিদি, কাহারো পিসি, কাহারো মাসি, সকলেই তাহার নিকট সমান স্নেহ পাইতেন। তথাপি নানা অজুহাতে, কখনো টাকা কড়ির জন্য অনেকে মাকে ব্যতিব্যস্ত করিত। গ্রামের মাতব্বররা যাত্রা বা বারোয়ারি পুজোর জন্য বেশি বেশি টাকা চাহিত। শিহরে এল্লাপুকুর পাড়ের বিল্ববৃক্ষ। এই বেলগাছটি এখনও জীবিত এবং হৃষ্টপুষ্ট। বেলগাছ ও বটগাছ মনে হয় দীর্ঘকাল বাঁচে। আমরা দক্ষিণেশ্বরের পঞ্চমুণ্ডির বেলগাছটি দেখেছি, যেখানে ঠাকুর তন্ত্র সাধনা করেছিলেন। এই কয়েক বছর আগে গাছটি মারা গিয়েছে। সেই গাছটি ছিল ঠাকুরের সাধনার সাক্ষী। তেমন শিহরের এই বেলগাছটিও বর্তমানে সারদা মঠের অন্তর্গত শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এটি আমাদের ধ্যানের বিষয়। স্বামী অরূপানন্দের স্মৃতিচারণ। শ্রী শ্রী মা বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রামচন্দ্র মুখোপাধ্যায়, মাতার নাম শ্যামা দেবী। মা তাহার জন্মকথা এইরূপ বলিয়াছেন, আমার জন্মও তো ওই রকমের ঠাকুরের মতো। আমার মা শিওরে ঠাকুর দেখতে গিয়েছিলেন।
ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হয়, দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়, উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন। তখন মা দেখেন যে লাল চেলি পরে একটা 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটো দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, একবার শিহর গ্রামের উত্তর পাড়ায় পিতৃগৃহে অবস্থান করলে শ্যামাসুন্দরী দেবীর উদরাময় হয়। তিনি অন্ধকারে এল্লাপুকুরের পাড়ে শৌচে যান, কিন্তু অকস্মাৎ স্থান নির্ণয় করতে না পারিয়া কুমারদের পুয়ানের অদূরে এক বেলগাছের নিচে বসিয়া পড়েন। অমনি পুয়ানের দিক হইতে এক ঝনঝন শব্দ উঠিল, আর বিল্লবৃক্ষের শাখা হইতে এক ক্ষুদ্র বালিকা নামিয়া আসিয়া কোমল হস্তে শ্যামাসুন্দরীর গলা জড়াইয়া ধরিল। শ্যামাসুন্দরী হতচেতন হইয়া ভূমিতে লুটাইয়া পড়িলেন। কতক্ষণ তিনি ওইভাবে ছিলেন জানেন না। আত্মীয় স্বজন পরে তাহাকে খুঁজিয়া বাহির করিলে ও তাহার সংজ্ঞা ফিরাইয়া নিলে তিনি অনুভব করিলেন ওই কচি মেয়েটি তাহার গর্ভে প্রবেশ করিয়াছে। বারুজ্য পুকুর বা তাল পুকুর। কামারপুকুর থেকে জয়রামবাটি গ্রামে ঢোকার মুখে বারুজ্য পুকুর বা তাল পুকুর। জয়রামবাটির বাসিন্দারা ওই পুকুরের জল রান্না ও খাওয়ার জন্য ব্যবহার করত। পুকুরটি গ্রামের দক্ষিণ প্রান্তে। 10-11 বছরের বালিকা সারদা তার মা শ্যামাসুন্দরীর সঙ্গে সেখানে স্নান করতে যেত। আমরা মনশ্চক্ষে দেখি 8 হাত রঙিন খসখসে তাঁতের শাড়ি কোমরে জড়িয়ে সারদা গরুর জন্য গলা জলে দাঁড়িয়ে দলঘাস কাস্তে দিয়ে কাটছে। তার মা তাকে পেতলের কলস উপর করে সাঁতার শেখাচ্ছেন। সারদা পা ঝাঁপিয়ে সাঁতরাচ্ছে, তারপর স্নান সেরে কলসে জল ভরে কাকে করে বাড়িতে ফিরছে। সরল অকৃত্রিম পল্লীবালা সারদার এ দৃশ্যগুলি আমাদের মুগ্ধ করে। শস্য শ্যামলা জয়রামবাটি। কাল ক্রমাগত পরিবর্তন ঘটায়, এটি কালের নিয়ম। কিশোরী সারদার আমলে জয়রামবাটি বিদায় নিয়েছে। এখন শহুরে সভ্যতা ক্রমাগত সেই স্নিগ্ধ শান্ত মনোরম গ্রামখানিকে গ্রাস করেছে। মনুষ্য মনের ওপর প্রকৃতির পরিবেশের প্রভাব অপরিসীম, একথা অনস্বীকার্য। জয়রামবাটি সংলগ্ন সবুজ ধানের ক্ষেতগুলি। সারদার বাবা রামচন্দ্র মুখুজ্জের কিছু ধানি জমি ছিল। ওই ফসলের দ্বারা সারা বছরে চালের অভাব হতো না। আমরা দেখি ছোট মেয়ে সারদা বেতের ধামাতে করে মুড়ি নিয়ে ক্ষেতের মুনিশদের খাওয়াতে নিয়ে যাচ্ছে। এক বছর পঙ্গপালে সব ধান কেটে দিয়েছিল। সে মায়ের সঙ্গে খেতে খেতে নিচু হয়ে সেই ধান কুড়িয়ে ধামায় রাখছে। মুখুজ্জুদের তুলোর চাষ ছিল। শ্যামাসুন্দরী তুলোর ক্ষেতের মধ্যে বালিকাকে, পরবর্তীকালে অন্যান্য সন্তানদিগকেও শোয়াইয়া রাখিয়া নিজে তুলা তুলিতেন। এসব আমাদের সাজানো কথা নয়, শ্রী শ্রী মা নিজ মুখে বলিয়েছেন। ছেলেবেলায় গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কেটেছি, খেতে মুনিশদের জন্য মুড়ি নিয়ে যেতাম। এক বছর পঙ্গপালে সব ধান কেটেছিল, খেতে খেতে সেই ধান কুড়িয়েছি। আমোদর আমাদের গঙ্গা। আমোদর নদ জয়রামবাটি গ্রামের উত্তর সীমান্ত দিয়ে আমোদরের ছোট জলধারা এঁকে বেঁকে বয়ে চলেছে। সারদার গঙ্গাবাই ছিল। সে মনে মনে আমোদরকে গঙ্গা বলেই জানত। সারদার আত্মকথা। ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতুম। আমোদর নদী ছিল যেন আমাদের গঙ্গা। গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। সারদা ছিল ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। পাড়াগায়ে মুড়ি চিড়া খই ছিল প্রধান জলখাবার। আমরা দেখি স্নান সেরে সারদা ভাইদের সঙ্গে ঘাসের ওপর বসে কাপড়ের পুটুলিতে বাঁধা মুড়ি বিছিয়ে একসঙ্গে খাচ্ছে। ধন্য তুমি আমোদর। তুমি দেবী সারদার দেহ বহুবার স্পর্শ করে পবিত্র ও অমর হয়ে রয়েছ। যে জলে দেবী সারদা স্নান করেছিলেন সে জলস্রোত প্রবাহিত হয়ে সমুদ্রে মিশে গিয়েছে, কিন্তু আমোদর নদটি এখনও বিদ্যমান। মায়ের ঘাটটি রয়েছে। আমলকি গাছটি মরে গিয়েছে, কি আশ্চর্য! এখন আমোদরের তীরে গড়ে উঠেছে বর্ণাঢ্য সারদা কানন মিউজিয়াম। আকাশতলে নিরিবিলি স্থানে ভক্তদের একটা ধ্যানের স্থান। দেবী সরস্বতীর বিদ্যাশিক্ষা। জয়রামবাটির পাঠশালা। সারদা ছিলেন বিদ্যাদায়িনী দেবী সরস্বতী। তাকে পাঠশালায় যেতে দেখলে কার না কৌতূহল হয়।
আমরা অবাক হয়ে দেখি দেহধারিণী মা সরস্বতী জয়রামবাটির পাঠশালায় মাটির মেঝেতে বসে তালপাতায় নারকেলের ছোবড়া পোড়ানো কালি ও কঞ্চির কলম দিয়ে অ আ ক খ লিখছেন এবং বর্ণপরিচয়ের প্রথম ভাগ পড়ছেন। বিদ্যাশিক্ষার ব্যাপারে সারদার আত্মকথা। ছেলেবেলায় প্রসন্ন, রামনাথ ওরা সব পাঠশালায় যেত, ওদের সঙ্গে কখনো কখনো একটু একটু স্কুলে যেতুম, তাইতে একটু শিখেছিলুম। পরে কামারপুকুরের লক্ষ্মী ঠাকুরের ভাইঝি ও আমি বর্ণপরিচয় পড়তুম। ভাগ্নে হৃদয় মুখুজ্জে বই কেড়ে নিলে, বলে মেয়ে মানুষের লেখাপড়া করতে নেই, শেষে কি নাটক পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি কিনা জোর করে রাখলে। আমি আবার লুকিয়ে আরেকখানা 1 আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী পাঠশালায় গিয়ে পড়ে আসতো, এসে আমায় আবার পড়াতো। ভালো করে শেখা হয়েছিল দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন শ্যামাপুকুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। একাটি আছি ভব মুখুজ্জের একটা মেয়ে গঙ্গানাইতে আসতো। সে মাঝে মাঝে অনেকক্ষণ আমার কাছে থাকতো। সে রোজ নাইবার সময় পড়া দিত ও নিত্য বাগান থেকে যা শাকপাতা এখানে দিত তাই থেকে তাকে খুব করে দিতুম। আমরা মায়ের মুখে তার বিদ্যাশিক্ষার কাহিনী শুনলাম। মা পড়তে পারতেন এ বিষয়ে প্রত্যক্ষদর্শী নিবেদিতা লিখেছেন, শ্রীমা পড়তে পারেন, রামায়ণ পাঠে অনেক সময় কাটে, কিন্তু লিখতে পারেন না। নিবেদিতা মাকে কখনো লিখতে দেখেননি। স্বামী অরূপানন্দ লিখেছেন, রামায়ণাদি পড়িতেন, কিন্তু পত্রাদি লিখিতে তাহাকে কখনো দেখা যাইত না। কথাটা হলো লেখাপড়া, আগে লেখা পরে শেষে পড়া। আমাদের বিদ্যারম্ভ হয় হাতে খড়ি দিয়ে। আমরা অ আ ক খ শিখি স্লেটে বা কাগজে লিখে, যা শিক্ষক হাত ধরে শেখান এবং তার উপর বারবার দাগ বুলোতে বলেন। এভাবে অক্ষর জ্ঞান হলে শিশু পড়তে শেখে। একথা হয়তো সত্য, মা নিজ হাতে কোনো চিঠি লেখেননি বা মানি অর্ডার কুপনে নাম সই করেননি, কিন্তু তার অক্ষর জ্ঞান ছিল। এ প্রসঙ্গে আমরা দুটি তথ্য পরিবেশন করছি। মিসেস ওলি বুলের শেষ অসুখের সময় মা নিবেদিতাকে দিয়ে একটি চিঠি লেখান এবং নিজে মা লিখে সই করেছিলেন। এই চিঠির ফটোকপি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের 3য় খণ্ডের 746-47 পৃষ্ঠায় আছে। দ্বিতীয়ত, শশীভূষণ সামন্ত মাতা ঠাকুরানীর স্মৃতিকথা প্রবন্ধে লিখেছেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে বললেন, ওরে শরৎ, তোরা তো পাঠশালায় গিয়ে লেখাপড়া শিখছিস, লক্ষ্মীকে একটু 2য় ভাগটা পড়িয়ে দে না দেখি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই নির্দেশের পর কিছুকাল তিনি মাতা ঠাকুরানী ও লক্ষ্মীমণি দেবীকে 2য় ভাগ পড়াইয়াছিলেন। জ্যেষ্ঠ ভ্রাতাকে বলিতে শুনিয়াছি, মাতা ঠাকুরানী নিজের নাম লিখিতে পারিতেন। উপরোক্ত বিবরণটি শ্রী শ্রী রামকৃষ্ণ ভ্রাতুষ্পুত্রী শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী গ্রন্থের 160 পৃষ্ঠায় এভাবে লিপিবদ্ধ হয়েছে। ঠাকুর বাগানের পীতাম্বর ভাণ্ডারীর 11 বৎসরের ছেলে শরৎ ভাণ্ডারীকে বলিলেন, তুই লক্ষ্মীকে ও তার খুড়িকে 1ম ও 2য় ভাগ পড়িয়ে দে। এই 2 ভাগ শেষ হইলে এবং তাহারা সামান্য লিখিতে পারিলে ঠাকুর তাহাদিগকে বলিলেন, আর লেখাপড়া শিখতে হবে না, এখন রামায়ণাদি ধর্মপুস্তক বেশ পড়তে পারবে। আলোচ্য প্রসঙ্গটি বর্ণনাকালে ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ তার শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে পাদটিকায় লিখেছেন, শ্রী শ্রী লক্ষ্মীমণি দেবী পুস্তকে লিখিত হইয়াছে, ঠাকুরের ব্যবস্থায় বাগানের কর্মচারী পীতাম্বর ভাণ্ডারীর 11 বছরের ছেলে শরতের সাহায্যে লক্ষ্মীদেবী ও শ্রী শ্রী মা 2য় ভাগ পর্যন্ত পড়িয়াছিলেন এবং সামান্য লিখিতেও পারিতেন। নিজের বিদ্যাশিক্ষা প্রসঙ্গে মা শরতের নামোল্লেখ না করায় মনে হয় তাহার সাহায্যে লক্ষ্মীদেবী যেমন পাইয়াছিলেন, অবসরাভাবে মা তাহা পান নাই। মা লিখিতে শিখিয়েছিলেন কিনা বলা কঠিন। পরবর্তী জীবনে তাকে কখনো লিখিতে দেখা যায় নাই, অথবা লিখিতে জানিলেও তিনি লিখিতেন না। মা বিদ্বৎসায়ী ছিলেন। তিনি নিজ মুখেই বলিয়াছেন, যদি লেখাপড়া জানতুম তাহলে অমন করে সেই সব টুকে টুকে রাখতুম। পরবর্তীকালে কোয়ালপাড়ার যুবক শিষ্যদের ইংরেজি শিখতে বলতেন, যাতে তারা বিদেশিদের সঙ্গে কথা বলতে পারে। রাধুকে স্কুলে পাঠাতেন এবং অন্য ছোট মেয়েদের নিবেদিতা স্কুলে যেতে বলতেন। অন্নদেমা অন্নপূর্ণা। জয়রামবাটিতে দুর্ভিক্ষ 1271 সাল। সারদার বয়স তখন 11। ওই অল্প বয়সে তার দায়িত্ববোধ, কর্মকুশলতা, সেবা পরায়ণতা আমাদের মুগ্ধ করে। কথায় বলে, মর্নিং শোজ দ্য ডে। ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে ধরবার জন্য বালিকা সারদাকে আমরা ছোটাছুটি করতে দেখি। সারদার নিজ মুখে ওই দুর্ভিক্ষের নিখুঁত জীবন্ত বর্ণনা। একবার সেখানে কি দুর্ভিক্ষই লাগলো, কত লোক যে খেতে না পেয়ে আমাদের বাড়ি আসতো।
আমাদের আগের বছরের ধান মড়াই বাঁধা ছিল। বাবা সেই সব ধানে চাল করিয়ে কড়াইয়ের ডাল দিয়ে হাঁড়ি হাঁড়ি খিচুড়ি রাঁধিয়ে রাখতেন। বলতেন বাড়ির সবাই এই খাবে, আর যে আসবে তাকেও দেবে। আমার সারদার জন্য খালি ভালো চালের দুটি ভাত করবে, সে আমার তাই খাবে। এক একদিন অমন হতো, এত লোক এসে পড়তো যে খিচুড়িতে কুলোতো না। তখন আবার চড়ানো হতো, আর সেই গরম গরম খিচুড়ি সব যেই ঢেলে দিত শিগগির জুড়োবে বলে আমি দুহাতে বাতাস করতুম। খিদের জ্বালায় সকলে খাবার জন্য বসে আছে। একদিন একটি মেয়ে লোক এসছে, মাথায় রুখো চুল, চোখ উন্মাদের মতো। এসেই গরুর ডাবায় কুড়ো ভিজান ছিল, তাই খেতে আরম্ভ করলে। আমরা এত বলছি বাড়ির ভেতরে খিচুড়ি আছে দিচ্ছি, তার ধৈর্য মানছে না। খিদের জ্বালা কি কম?